এডুকেশন সাবজেক্ট ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা এই ভিডিওতে নমুনায়ন পদ্ধতির প্রকারভেদ সম্পর্কে বিস্তারিত জানব। নমুনায়ন তত্ত্বে নমুনা চয়ন পদ্ধতি নির্ভর করে গবেষণার ধরন, সমগ্রকের প্রকৃতি, বাজেট, জনবল ইত্যাদির উপর। সমগ্রক থেকে প্রতিনিধিত্বশীল নমুনা চয়নের জন্য বিভিন্ন নমুনায়ন পদ্ধতির উদ্ভব হয়েছে। সম্ভাবনা তত্ত্বের ভিত্তিতে নমুনায়ন পদ্ধতিকে দুই ভাগে ভাগ করা যায়। 1 নাম্বার সম্ভাবনা নমুনায়ন বা প্রবাবিলিটি স্যাম্পলিং, 2 নাম্বার নিঃসম্ভাবনা নমুনায়ন বা নন প্রবাবিলিটি স্যাম্পলিং। তো প্রথমে আমরা সম্ভাবনা নমুনায়নের সম্পর্কে বিস্তারিত জেনে নিই। যে নমুনায়ন পদ্ধতিতে সমগ্রকের অন্তর্গত প্রতিটি এককের নমুনায় অন্তর্ভুক্ত হওয়ার সমান সুযোগ বা সম্ভাবনা থাকে তাকে বলা হয় সম্ভাবনা নমুনায়ন। সম্ভাবনা নমুনায়নের মূল কথা হলো দৈব চয়ন। সম্ভাবনা নমুনায়নের মাধ্যমেই কেবল প্রতিনিধিত্বমূলক নমুনায়ন পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব। কেননা এই পদ্ধতির মাধ্যমেই একজন গবেষক নমুনার মাধ্যমে প্রাপ্ত তথ্যের নমুনাযমান এবং সমগ্রক হতে প্রাপ্ত তথ্যের পরামানের মধ্যে পার্থক্য নির্ণয় করে নমুনায়নের ভুল ত্রুটি নির্ধারণ করতে পারেন। সম্ভাবনা নমুনায়নের জন্য প্রয়োজনীয় পূর্ব শর্তাবলী হলো: 1 নাম্বার নমুনা নির্বাচনের জন্য সমগ্রকের আকার নির্ধারণ করা, 2 নাম্বার নমুনায়নের কাঠামো বা সমগ্রক তালিকা প্রস্তুত করা, 3 নাম্বার সমগ্রকের প্রতিটি এককের নমুনায় অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা নিশ্চিত করা। এই সম্ভাবনা নমুনায়নকে আবার 5টি ভাগে ভাগ করা হয়। 1 নাম্বার সরল দৈবচয়িত নমুনায়ন, 2 নাম্বার নিয়মতান্ত্রিক নমুনায়ন, 3 নাম্বার স্তরিত নমুনায়ন, 4 নাম্বার গুচ্ছ নমুনায়ন এবং 5 নাম্বার বহু পর্যায় নমুনায়ন। এবার এই নমুনায়নগুলি সম্পর্কে আমরা বিস্তারিত জানব। প্রথমে আমরা জানব সরল দৈবচয়িত নমুনায়ন সম্পর্কে। যে নমুনায়ন পদ্ধতিতে সমগ্রকের প্রতিটি এককের নির্বাচিত হওয়ার সমান সম্ভাবনা এবং দলভুক্ত হওয়ার সমান সুযোগ থাকে এবং এর প্রত্যেক পছন্দই যদি অপরটি থেকে আলাদা হয় তবে তাকে সরল দৈবচয়িত নমুনায়ন বলে। দৈবচয়ন করার নানা উপায় আছে। ধরা যাক একটি শ্রেণীতে 600 জন ছাত্রছাত্রী আছে। সেখান থেকে সম্ভাব্য উপায়ে 25 জনের একটি নমুনা দল গঠন করতে হবে। এখন পক্ষপাতিত্বের সম্ভাবনা কমাতে হলে তা লটারির মাধ্যমে করা যায়। সেক্ষেত্রে প্রথমে ছাত্রছাত্রীদের নাম আলাদা হবে, প্রতিটি কাগজের উপর লিখে তা বাক্সে রাখা হয় এবং সেখান থেকে তা পরে ওঠানো হয়। কিন্তু নমুনা সংখ্যা বেশি হলে তা জটিল হতে পারে। তাই আবার এখানে দৈবচয়িত সংখ্যা পদ্ধতি অবলম্বন করা যেতে পারে। এক্ষেত্রে প্রথমে দৈব তালিকা প্রস্তুত করতে হবে। দৈব সারণী থেকে 25 জনের একটি তালিকা নিয়ে দল করলেই দৈবচয়িত নমুনায়ন হতে পারে। এই দৈবচয়িত নমুনায়ন সীমিত এবং অবাধ উভয় পর্যায়ে হতে পারে। স্বল্প সময় এবং স্বল্প ব্যয় করার জন্য সীমিত পরিসরে তা করা যেতে পারে। আবার সময় ও অর্থ সংকট না থাকলে অবাধ পদ্ধতি তা করা যেতে পারে। 2 নাম্বার নিয়মতান্ত্রিক নমুনায়ন। নিয়মতান্ত্রিক নমুনায়নে সমগ্রককে একটি নির্দিষ্ট ক্রমানুসারে সাজানো হয় এবং সমব্যাপ্তিতে নমুনা একক সমূহ নির্বাচন করা হয়। সমগ্রককে ভৌগোলিক, আক্ষরিক বা মানের ক্রমানুসারে সাজানো হয়। তারপর সমগ্রককে মোট নমুনা দ্বারা ভাগ করা হয়। প্রথম নির্বাচিত একক হতে প্রাপ্ত ভাগফল ব্যাপ্তি হিসাবে ধরে পরপর নমুনাগুলি নির্বাচন করা হয়। ধরা যাক একটি শ্রেণীকক্ষে 100 জন ছাত্রছাত্রী আছে। সেখানে 25 জন নমুনা হিসাবে নির্বাচন করা হবে। এখানে শ্রেণীব্যাপ্তি হবে 100/25 = 4। ধরা যাক দৈবচয়ন পদ্ধতিতে প্রথম এককটি হবে 42। এরপর শ্রেণীব্যাপ্তি অনুসারে পরের এককটি হবে 46, এরপর 50। এইভাবে নিয়মতান্ত্রিক নমুনায়ন গঠিত হবে। 3 নাম্বার স্তরিত নমুনায়ন। যে নমুনায়ন পদ্ধতিতে প্রাথমিকভাবে সমগ্রককে এক বা একাধিক নির্দিষ্ট বৈশিষ্ট্যের ভিত্তিতে কতকগুলি স্তরে বিভক্ত হয়, তারপর দৈবচয়ন পদ্ধতিতে প্রত্যেকটি স্তর থেকে প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করা হয়, তাকে স্তরিত নমুনায়ন বলে। এই পদ্ধতিতে সমগ্রককে কয়েকটি ভাগে ভাগ করা হয়।
এই ভাগগুলিকে বলে উপসমগ্রক এবং প্রতিটি ভাগকে বলে স্তর। একটি বিদ্যালয়ের 120 জন শিক্ষকের মধ্যে আমরা যদি 24 জন শিক্ষকের নমুনা নির্বাচন স্তরিত নমুনায়ন প্রক্রিয়ায় করতে চাই, তাদের বয়স, শিক্ষাগত যোগ্যতা, উচ্চতা ইত্যাদির ভিত্তিতে দৈবচয়ন পদ্ধতিতে স্তরবিন্যাস আমরা করতে পারি। 4 নাম্বার গুচ্ছ নমুনায়ন। গুচ্ছ নমুনায়নে কোনো একটি একককে নমুনা না ধরে কতকগুলি এককের সমষ্টিকে নমুনা একক হিসাবে ধরা হয়। এতে সমগ্রকে কতকগুলি শ্রেণীতে ভাগ করা হয় এবং প্রতিটি শ্রেণীকে গুচ্ছ বলা হয়। গুচ্ছায়নের পর দৈবচয়নের মাধ্যমে প্রয়োজনীয় সংখ্যক নমুনা একক বা গুচ্ছ নির্বাচন করা হয়। গুচ্ছায়ন এমনভাবে করতে হবে যাতে প্রতিটি গুচ্ছের অন্তর্ভুক্ত এককগুলির মধ্যে সর্ববৃহত্তম মাত্রার অসমসত্তা বিদ্যমান থাকে এবং প্রতিটি গুচ্ছের মধ্যে সর্ববৃহত্তম মাত্রার সমসত্তা বিদ্যমান থাকে। সমগ্রক যখন বৃহদাকার হয় এবং ভৌগোলিক দিক থেকে বিস্তৃত এলাকায় ছড়িয়ে থাকে, তখন এই প্রকার নমুনায়ন পদ্ধতি প্রয়োগ করা হয়। ধরা যাক ভারতে প্রায় 6 লক্ষ গ্রাম রয়েছে। প্রত্যেকটি গ্রামের পরিবারের আয়ের হিসাব করতে হবে। এখানে মোট গ্রাম হলো সমগ্রক এবং প্রত্যেকটি গ্রামকে গুচ্ছ হিসাবে ধরতে হবে। এখন সরল দৈবচয়নের মাধ্যমে 50টি গুচ্ছ নির্বাচন করা হবে এবং 50টি গুচ্ছের সকল পরিবার থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে হবে। 5 নাম্বার বহু পর্যায় নমুনায়ন। যে নমুনায়ন পদ্ধতিতে নমুনা সংগ্রহ বহু ধাপে বা পর্যায়ে অনুসরণ করা হয় এবং সেখান থেকে নমুনা একক নির্বাচন করা হয়, তাকে বহু পর্যায় নমুনায়ন বলা হয়। এই পদ্ধতিতে প্রথম ধাপে একটি নমুনা নেওয়ার পর আবার একটি নমুনা নেওয়ার প্রয়োজন হয়, তাকে আবার উপপর্যায়ে বিভক্ত করতে হবে। এইভাবে কয়েকটা ধাপে ধাপে তা সম্পন্ন করতে হবে। ধরা যাক দেশের প্রধান 6টি বিভাগ থেকে 6টি জেলা দৈবচয়নের মাধ্যমে নির্বাচন করা হলো। এরপর সেখান থেকে 6টি থানা নির্বাচন করা হলো এবং তৃতীয় পর্যায়ে 6টি থানা থেকে দৈবচয়নের মাধ্যমে 20টি করে গ্রাম নির্বাচন করা হলো। এরপর প্রত্যেকটি গ্রাম থেকে দৈবচয়ন পদ্ধতিতে 50 জন করে দম্পতি নিয়ে মোট 50 গুণ 20 = 1000 জনের একটি নমুনা সংগ্রহ করা হলো তাদের বাৎসরিক আয় বের করবার জন্য। এইভাবেই বহু পর্যায় নমুনায়ন প্রক্রিয়া সম্পন্ন করতে হয়। এবার জানব নিঃসম্ভাবনা নমুনায়ন এবং এর প্রকারভেদগুলি সম্পর্কে। যে নমুনায়ন পদ্ধতিতে সমগ্রকের অন্তর্গত প্রতিটি এককের নমুনায় অন্তর্ভুক্ত হওয়ার সমান সম্ভাবনা থাকে না, তাকে নিঃসম্ভাবনা নমুনায়ন বলা হয়। নিঃসম্ভাবনা নমুনায়নের মাধ্যমে প্রতিনিধিত্বশীল নমুনা সংগ্রহ করা যায় না এবং নমুনাজ ভ্রান্তিও নির্ণয় করা সম্ভব হয় না, কেননা এক্ষেত্রে সমগ্রকের প্রতিটি এককের পুনরায় অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা জানা থাকে না। নিঃসম্ভাবনা নমুনায়নের বৈজ্ঞানিক ভিত্তি অত্যন্ত দুর্বল। এই নিঃসম্ভাবনা নমুনায়নকে 3টি ভাগে ভাগ করা হয়। এগুলি হলো 1 নাম্বার আকস্মিক নমুনায়ন, 2 নাম্বার উদ্দেশ্যমূলক নমুনায়ন এবং 3 নাম্বার আনুপাতিক অংশ নমুনায়ন। তাহলে প্রথমে আকস্মিক নমুনায়ন সম্পর্কে আমরা জানব। যখন গবেষক নমুনায়নের বিশেষ কোনো পদ্ধতি বা নীতি অনুসরণ না করে তার নিজের কাজের সুবিধা অনুযায়ী বা ইচ্ছা অনুযায়ী বা যা কাছে পাওয়া যায় তা হতে নমুনা নির্বাচন করেন, তখন তাকে আকস্মিক নমুনায়ন বলা হয়। এই ধরনের নমুনায়নে যাকে যখন যেখানে যেভাবে পাওয়া যায় তাকেই নমুনা হিসাবে নির্বাচন করা হয়। এই প্রকার নমুনায়নে নমুনা এককগুলির প্রতিনিধিত্ব করার যোগ্যতা না থাকলেও বা নমুনায়নে কোনো বিজ্ঞানভিত্তিক পদ্ধতি অনুসরণ না করা হলেও বিশেষ বিশেষ গবেষণার ক্ষেত্রে এরূপ নমুনায়ন করা হয়। গবেষক হঠাৎ করে আকস্মিকভাবে যাদের দেখা পান তাদের নমুনা নির্বাচন করে থাকেন বলে একে আকস্মিক নমুনায়ন বলে। 2 নাম্বার উদ্দেশ্যমূলক নমুনায়ন। গবেষক উদ্দেশ্যমূলকভাবে তার পছন্দ অনুযায়ী নমুনা নির্বাচনের যে পদ্ধতি অবলম্বন করে থাকেন তাকে উদ্দেশ্যমূলক নমুনায়ন বলা হয়। এক্ষেত্রে গবেষক নিজের জ্ঞান, বুদ্ধি এবং অভিজ্ঞতা ব্যবহার গবেষণার উপযোগী এবং সমগ্রকে প্রতিনিধিত্বকারী এককগুলি নমুনা হিসাবে চয়ন করে থাকেন। উদ্দেশ্যমূলক নমুনায়ন পদ্ধতিতে প্রতিনিধিত্বশীল নমুনা নির্বাচন করবার জন্য গবেষককে সমগ্রকের বৈশিষ্ট্য সম্পর্কে সম্যক জ্ঞান বা ধারণা থাকা প্রয়োজন। গবেষকের বিচারবুদ্ধি নমুনা নির্বাচনের ভিত্তি হিসাবে ব্যবহার করা হয় বলে এই পদ্ধতিকে বিচারমূলক নমুনায়নও বলা হয়।
উদ্দেশ্যমূলক নমুনায়ন পদ্ধতিতে সমগ্রক থেকে নমুনা চয়নে গবেষক বিভিন্ন প্রক্রিয়ার সাহায্য নিতে পারেন। যেমন সমগ্রককে বিভিন্ন স্তরে বা গুচ্ছে বিভক্ত করে প্রয়োজনীয় নমুনা নির্বাচন করতে পারেন। তবে নমুনা নির্বাচনে গবেষকের ইচ্ছা বা পছন্দই মুখ্য ভূমিকা পালন করে থাকে। 3 নাম্বার, আনুপাতিক অংশ নমুনায়ন। তথ্য সমগ্রকের অন্তর্ভুক্ত বিভিন্ন এককগুলিকে আনুপাতিক হারে নমুনা নির্বাচন করার পদ্ধতিকে আনুপাতিক অংশ বা কোটা নমুনায়ন বলা হয়। এই অনুপাত বয়স, লিঙ্গ, পেশা, উচ্চতা ইত্যাদির ভিত্তিতে করা হতে পারে। এতে সমগ্রকে নির্দিষ্ট বৈশিষ্ট্যের ভিত্তিতে স্তরে ভাগ করা হয় এবং স্তরসমূহ হতে আনুপাতিক হারে নমুনা নির্বাচন করা হয়। গবেষক আনুপাতিক অংশের যে সমস্ত এককগুলির কাছে যেতে পারেন তাদের নিকট হতে এই তথ্য সংগ্রহ করে থাকেন।